আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মাত্র 29% গ্রাম পঞ্চায়েতের আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ 71% আসনে শাসক দল বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে রাজ্যের 58টি ব্লকের মধ্যে 59টি জেলার গৌরনগর ব্লক একমাত্র ব্লক যেখানে 100% আসনে নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে গৌরনগর ব্লকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে গোটা 59টি জেলার চিত্র কিন্তু রাজ্যের মতোই। জেলার বিভিন্ন প্রান্তে কান পাতলে রাস্তার সমস্যা থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে রেগার কাজ নিয়ে অনেক অভিযোগ শোনা যায়। বিরোধীদের দাবি, মানুষ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে বিরোধী দলের কর্মী সমর্থকরা। অন্যদিকে শাসক দলের দাবি, জনসমর্থন হারিয়ে বিরোধী দলগুলোর একমাত্র ভরসা মিথ্যাচার ও ষড়যন্ত্র করে জনসাধারণকে বিভ্রান্ত করা। তাই এখন প্রশ্ন হচ্ছে, কি ভাবছে 59 জেলার মানুষ? আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মানুষের রায় কোন দিকে থাকবে? গোমতী, ধলাই, উত্তর, পশ্চিম এবং সিপাহীজলা জেলার পর আজ আমরা নজর রাখব 59 জেলায়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানান দিক আলোচনা করার জন্য আজ কৈলাসহর থেকে আমার সাথে সরাসরি জুড়ে গেছেন সিপিআইএম নেতৃত্ব 59 জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। স্বাগত কৃষ্ণেন্দু বাবু আপনাকে। স্বাগত, নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আজকের অনুষ্ঠানটি অবশ্যই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিজেপি নেতৃত্ব এবং 59 জেলার মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্তকে। উনি কথা দিয়েছিলেন আজকের অনুষ্ঠানে থাকবেন, কিন্তু অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ আগে উনি আমাদের জানিয়ে দেন উনি এই মুহূর্তে প্রচারে আছেন, তার জন্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকতে পারবেন না। কিন্তু উনি শুরুতে কথা দিয়েছিলেন, তার জন্যে ওনাকে নিয়ে এবং সিপিআইএম নেতৃত্বকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান বিশেষ টকশো ছিল। তো যেহেতু উনি আজ নেই, তাহলে আমরা 59 জেলার হাল হকিকত জানতে চাইব শুধুমাত্র একমাত্র কৃষ্ণেন্দু বাবুর কাছে। আর আপনাদের আরো জানিয়ে রাখি, প্রযুক্তির সাহায্যে ভার্চুয়ালি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমাদের কৈলাসহর প্রতিনিধি অয়ন মজুমদার। কৃষ্ণেন্দু বাবু, কেমন আছে 59 জেলার গ্রাম? বিভিন্ন গ্রামগুলো কেমন আছে এবং সেখানকার গ্রামবাসীরা কেমন আছে? দেখুন, 2018 সালে বিজেপি ক্ষমতা আসার পর 2019 সালে যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, তারা 94% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবার 71%। আমরা যেটা দেখছি, এই 18 পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, আপনার পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, বিধানসভা, প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই ওরা মানুষের কাছে যেতে ভয় পায়, মানুষকে তারা বিশ্বাস করতে পারে। আমাদের জেলাতে গৌরনগর ব্লক, হ্যাঁ, এটা আমরা 100% দিয়েছি। আমরা ইন্ডিয়া ব্লকে কুমারঘাট ব্লকও আমরা দিয়েছিলাম, চণ্ডীপুর ব্লকও আমরা দিয়েছি। কিন্তু চণ্ডীপুর ব্লকে এখানে 14টা গ্রাম পঞ্চায়েত আছে, এই ব্লকে 3টা জেলা পরিষদ আছে, জেলা পরিষদের আসন, এবং 11টা পঞ্চায়েত সমিতি আসন, এবং 14টা গ্রাম পঞ্চায়েত। দেখা গেল কি, গ্রাম পঞ্চায়েতের বেশ কয়টা পঞ্চায়েত আমরা প্রার্থী দেওয়ার পর বিজেপির সন্ত্রাসবাদীরা 40 জন 50 জন রাতে বেলা 12টা 1টার সময় প্রার্থীদের বাড়িতে গিয়ে বাধ্য করছে নমিনেশন প্রত্যাহার করে। যারা মহিলা আছেন বাড়িতে, পুরুষ প্রার্থী, হয়তো স্বামী প্রার্থী হয়েছেন, বলছে তোমার সিঁথির সিঁদুর এবং শাখা যদি রাখতে হয়, তোমার স্বামীকে বলবে আগামীকালকে প্রার্থী ভোট প্রত্যাহার করো। যারা মহিলা প্রার্থী আছেন তাদেরকে বলছে যে তোমার তো অমুক ছেলে আছে, ছেলের যদি প্রাণ বাঁচাতে হয় তুমি কালকে প্রার্থী ভোট। এইভাবে আমাদের চণ্ডীপুর ব্লকে প্রায় 16 থেকে 17 জনকে তারা নমিনেশন প্রত্যাহার করিয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও
আমাদের প্রার্থীরা সেখানে লড়াই করছেন। গৌরনগর ব্লকও হচ্ছে, কুমারগাঁও ব্লকও হচ্ছে, কুমারগাঁও ব্লকও সেই একই চিত্র, এবং সারা রাজ্যে সেই একই চিত্র। নমিনেশন দেখেছেন কৃষ্ণবাবু, এখানে আপনাদের। একটু জানতে ইচ্ছে করছে আপনাকে, আমি একটু আটকাচ্ছি এখানে। যেই কথাটা আপনি চণ্ডীপুর ব্লকের কথা বললেন, যে 16 থেকে 17 জনকে ভয় ভীতি দেখিয়ে হুমকি দমকি দিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করতে বা প্রার্থী না দিতে বাধ্য করেছে, এখন এই চিত্রটা গৌরনগরে দেখা গেল না কেন? গৌরনগর কিভাবে আলাদা হয়ে গেল? গৌরনগর এখানে সব জায়গায় মানুষের, চণ্ডীপুর ব্লকে বেশিরভাগ হচ্ছে চা বাগান এলাকা এবং গরিব অংশের মানুষ। সেখানে ভয়ভীতিটা তোরা সেইভাবে প্রতিহত করতে পারেনি। গৌরনগর ব্লকে সেটা সম্ভব করতে পারেন। আমাদের যারা প্রার্থী হয়েছেন ডেডিকেটলি বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ করেছেন, সাহসের সাথে ভর করে সেখানে প্রার্থী ভোট প্রত্যাহার করাতে পারে। চণ্ডীপুর ব্লকের ক্ষেত্রে বিশেষ করে এখানে চা বাগান এবং বিভিন্ন যে গ্রামগুলো আছে, গ্রামগুলোর ভয়ভীতি, এবং এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের রাজ্যের টিঙ্কু রায়, উনি নিজে, যেহেতু উনার কেন্দ্র সেটা, উনি যারা প্রার্থী হয়েছেন এরকম তাদের কর্মীদেরকে দিয়ে বাড়িতে ডেকে এনেছেন এবং বলছেন প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য উনার যা চাহিদা সেই চাহিদা সমস্ত কিছু পূর্ণ করে। এবং এইভাবে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা হয়েছে, যার জন্য বাধ্য হয়েছে তারা করতে। ওকে, তাহলে প্রার্থীপদ আপনি বলছেন চণ্ডীপুরে সেই গোটা রাজ্যের মতো যে অভিযোগ আপনারা করছেন, প্রার্থীপদ বা প্রত্যাহার করার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে গৌরনগর ব্লকের সবগুলো আসনেই কিন্তু লড়াই হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে হোক বা বামফ্রন্টের সঙ্গে হোক। এখন আপনাদের বিষয়টা একটু আসি আমরা সেখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কি যে পরিষেবাগুলো, মানুষের সুযোগ সুবিধাগুলো, সেগুলো মানুষ কেমন পেয়েছে সেগুলো আমি পরে আসছি। কিন্তু এই মুহূর্তে যে কথাটা আপনাদের সম্পর্কে বলা হচ্ছে যে গোটা রাজ্যে কংগ্রেস এবং বামফ্রন্ট এবার আলাদা লড়াই করছে, ভোট জোট হয়নি, যেটা বিধানসভায় রাজ্যের মানুষ দেখেছে এবং লোকসভায়ও দেখেছে। যদিও লোকসভায় আমরা কেরালায় দেখেছি সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ত্রিপুরায় ইন্ডিয়া জোট ছিল, ইন্ডিয়া মঞ্চ ছিল, যেখানে কংগ্রেস সিপিএম একসঙ্গে ছিল। এখন এবারের যে পঞ্চায়েত নির্বাচন, গোটা রাজ্যে বলা হচ্ছে যে রাজ্যস্তরীয় নেতৃত্বরা এবার জোট করেনি, কিন্তু গ্রামীণ স্তরে অনেক জায়গায় জোট হয়েছে, এবং তার উদাহরণ হচ্ছে কৈলাসহর কিংবা ঊনকোটি জেলার কিছু আসন। এমনটা কেন হলো? এটা আমাদের জোটের ব্যাপারে আমাদের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আসন ভাগাভাগি প্রচুর আসন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে লোকালি আলোচনা করে সেগুলি ঠিক করার জন্য আমরা আমাদের জেলায়, আমরা দুনো দল বসে বা অন্যান্য দল বসে আমরা এখানে একটা আসন সমঝোতার মধ্যে এসেছি। সেই জায়গায় ধরুন গৌরনগর ব্লকও সব গ্রাম পঞ্চায়েতে হয়নি, কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে, আবার কিছু জায়গায় আমরা একসাথেই লড়াই করছি। এটা আমরা নিজেরা মধ্যে আলোচনা করে করেছি, বা চণ্ডীপুর ব্লক বলুন, কুমারঘাটেও আমাদের সেইভাবেই হয়েছে। একটা ভালো আসনে আমরা সমঝোতা করতে পেরেছি। গৌরনগর ব্লকও আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, কয়েকটা ক্ষেত্রে হয়নি, কারণ এটা একদম গ্রাস রুটের নির্বাচন, গ্রাম স্তরে। না কৃষ্ণেন্দু বাবু, আপনি বর্ষিয়ার নেতা, আপনি রাজনীতি করছেন নিশ্চয়ই বহুদিন ধরেই, এবং বামফ্রন্টের নেতৃত্ব যখন, তাহলে এখন বামফ্রন্টের যে আদর্শ এবং সেখানে দল যা ঠিক করে একদম শেষ কর্মী অবধি, যেহেতু আপনাদের সংগঠন ভিত্তিক দল আপনারা, তাহলে কোন জায়গায় কি আদর্শচ্যুত হচ্ছে বামফ্রন্ট? কারণ আপনারা বলছেন নিচু স্তরের কর্মীরা ঠিক করছে, তার মানে রাজ্য স্তরের নেতৃত্বরা ঠিক না করলেও নিচু স্তরের নেতৃত্বরা ঠিক করে কোনো ডিসিশন নিয়ে নেয়? না, বিষয়টা ঠিক এইভাবে না। রাজ্য স্তরের নেতৃত্ব আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গ্রাস রুটে বসে আলোচনা করে ঠিক করা হবে, ওইভাবে আদর্শচ্যুতর ব্যাপার না। এখানে আমাদের যেখানে শক্তি বেশি আছে আমরা বেশি আসন দিয়েছি, কংগ্রেসের যেখানে বেশি আসন কংগ্রেস বেশি আসন দিয়েছে। আবার কোনো ক্ষেত্রে কিছু মানে সেই পঞ্চায়েত স্তরে আবার সমস্যা হয়েছে,
সমস্যা যেমন আমাদের শক্তি বেশি, সেখানে কংগ্রেস বলছে না তারা সেখানে আসন বেশি দেবে। এইভাবে কিছু সমস্যা হওয়ার ক্ষেত্রে কয়েকটা পঞ্চায়েতে সেগুলো হবে। এখানে আদর্শ চিত্তর কোনো বিষয় না। তার মানে কিছু কিছু জায়গায় তাহলে কংগ্রেসের সাথে আপনারা একমত হতে পারেননি, এবং যেখানে যেখানে একমত হতে পারছেন সেখানে হয়তো সমঝোতা হয়েছে, আর যেখানে একমত হতে পারেননি সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সমঝোতাটা হয়েছে। আচ্ছা, সেটা কি? আচ্ছা, মানে 59 জেলায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি সমঝোতা হয়েছে বলছেন? বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। ওকে, কৃষ্ণবাবু, পঞ্চায়েত নির্বাচনে আপনাদের পক্ষে মানুষ রায় দেবে কেন, এবং সেটা নিয়ে আপনার মানুষ রায় দেবে সেটা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কতটা আশাবাদী, বিশেষ করে 59 জেলায়? না, 59 জেলার কথাই বলছি। আমরা যদি ভোট শেষ পর্যন্ত বলতে কাউন্টিং অবধি যদি আমরা স্বচ্ছভাবে হয়, প্রশাসন যদি সেখানে কাজ করে, গৌরনগর পঞ্চায়েত সমিতি আমাদের দখলে আসবে, ইন্ডিয়া জোটের দখলে আসবে। আচ্ছা, কুমারঘাট ব্লকও আমরা বেশিরভাগ পঞ্চায়েত আমাদের পাওয়ার সম্ভাবনা আছে, এবং চণ্ডীপুর ব্লকও একটা ভালো অংশের পঞ্চায়েত আমাদের দখলে আছে। সেই জায়গায় মানুষ ভোট কেন দেবে? মানুষ কথা বলতে পারছেন, সমস্ত কিছু দেখছেন, এবং এই যে রাস্তাঘাট, পানীয় জল, তারপর আপনার বিদ্যুৎ, স্কুলের শিক্ষক নেই, রেগার কাজ নেই, মানুষ তো এগুলো ভুগছে সে, এবং মানুষ এটা বুঝতে পারছে যে এই সরকার গরিব মানুষের জন্য, এটা প্র্যাকটিক্যালি কয়েকজন মানুষের জন্যই এই সরকার, প্র্যাকটিক্যালি গরিব মানুষের উন্নয়নের কোনো কাজই সেখানে হচ্ছে। এবং আমরা নিশ্চিত, জানি না কতটুকু হবে শেষ পর্যন্ত নির্বাচন, আর যদি সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হয়, এবং তাদের একটাই ভয়, এই ভয়ের জন্যই তারা নির্বাচনে আমাদের প্রার্থীদের সেখানে সম্পূর্ণভাবে দাঁড়াতে দেন। এটা আমি প্রথমেই বলেছি আপনাকে, যে একটা ভয় ভীতি তাদেরও মধ্যে কাজ করছে, যে ভোট হলে পরে তারা জিততে পারবে। কারণ এই গত 5 বছরের কথা যদি আমরা বলি, গত 5 বছর কিন্তু পঞ্চায়েত এলাকায়, আমি তো আজকে আমার তো একটা মিটিং ছিল, সেখানে পঞ্চায়েত আমি বলেছি, বিজেপি যে 5 বছর এই পঞ্চায়েতে তাদের গ্রাম পঞ্চায়েত দখলে ছিল, একটা উন্নয়নমূলক কাজ দেখা, যেই কাজটা ওরা করেছে, কোন কাজ করিনি। আজকে তো আমি একটা মিটিং এ গিয়েছিলাম কাউলিপুরা গ্রাম পঞ্চায়েত, সেখানে দেখলাম একটা, আমাকে সেখানকার পাবলিক দেখিয়েছে, সেখানে একটা সাইনবোর্ড লাগে কি, যেটা গার্বেজ, প্রায় 11,000 কত টাকা সেন্সর, কিন্তু সেখানে কাজই হয়নি। এই ঘটনাগুলো আছে, এগুলি মানুষ আজকে দেখছেন এবং বুঝতে পারছেন। আপনি বলছেন পঞ্চায়েতের কাজ হয়নি, কিন্তু আমরা যখন বিভিন্ন কাজের হিসেব যখন নিই, তখন কিন্তু বিজেপি নেতৃত্বরা বা শাসক দলের নেতৃত্বরা বলেন যে ওনারা কিন্তু কাজের হিসেব দেন, খতিয়ান দেন, সংখ্যা বলেন যে এত সংখ্যা পানীয় জল পৌঁছে গেছে, এত সংখ্যা বাড়িতে, এত পার্সেন্টেজ বাড়িতে পৌঁছে গেছে, বা এতগুলো রাস্তা নির্মাণ হয়েছে, এইভাবে রেগার কাজ হয়েছে, এতগুলো ঘর প্রদান করা হয়েছে। এখন 59 জেলায় কি সেই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি আপনি বলছেন, নাকি ওনারা যেমনটা বলেন যে আপনারা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন, বা অভিযোগ করার জন্য, অভিযোগই করাই আপনাদের একমাত্র কাজ, ষড়যন্ত্র আর অভিযোগ ছাড়া আপনাদের কোনো এই মুহূর্তে কোনো কাজ নেই, এগুলো বলেন? এসব তো হচ্ছে, এই যে কাজের খতিয়ান বলছেন, এটা তো ফ্লেক্সের করছে। এই যে অটল জলধারা মিশন, বিশাল বিশাল হোল্ডিং, কোথায় জলের জন্য বিভিন্ন জায়গায় প্রায় দিনে মানুষ রাস্তা অবরোধ করছেন, কোথায়? বিদ্যুৎ, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং ট্রাইবেল এলাকাগুলোর মধ্যে 3 দিন 4 দিন বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকলে জল যায়। আর প্রচারটা হচ্ছে ওদের সমস্ত কিছু ফ্লেক্সের প্রচার। কিন্তু ওরা বলতে পারে, কিন্তু আমরা তো আমাদের যখন বামফ্রন্ট সরকারের সময়ে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রতি বছর আমরা বই ছাপিয়ে জনসাধারণকে বিতরণ করেছি, যে গত আর্থিক বছরে আমাদের কি কি কাজ হয়েছে, আমাদের রেগাতে কত শ্রম দিবস হয়েছে, কোন কোন প্রজেক্টে আমরা কাজ করেছি, রাস্তা, কৃষকদের সেখানে জমি আবাদ করা, ল্যান্ড লেভেলিং করা, বিভিন্ন কাজের হিসাব আমরা দিয়েছি।
পিডিএফ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড, যেটা পঞ্চায়েতের, পিডিএফ এর মাধ্যমে কি কি কাজ হয়েছে, তারপরে ফিনান্স কমিশনের যে ফান্ড অর্থ বরাদ্দ হয় পঞ্চায়েতের, সেটার মাধ্যমে আমরা কি করেছি, এটা কিন্তু বুকলেট আকারে এই পঞ্চায়েতের যত বাসিন্দা সবার নামে, যত পরিবার, সেইভাবেই বই ছাপিয়ে আমরা সবাইকে দিয়েছি। কিন্তু তারা বলুক যে গত 5 বছরে তারা এইভাবে বুকলেট তারা তৈরি করে জনসাধারণকে দিয়েছেন, একটা তো কোনো কিছু করেনি। করেছে এটাই বিভিন্ন জায়গায় বড় বড় বিশাল বিশাল ফ্লেক্স টাঙিয়ে প্রচার করেছে, এটাই। কিন্তু প্র্যাকটিক্যালি গ্রামের মানুষ আজকে সেগুলো বুঝতে পারছে। শাসক দলের নেতৃত্বরা তো বলছেন যে রাস্তার কথা, যে হাইওয়ের কথা বামফ্রন্ট আমলে যেটা উপেক্ষিত ছিল, সেই হাইওয়ে হচ্ছে এখন, এবং বিভিন্ন রাস্তাগুলো এখন সংস্কার করেছে এবং খুব ভালো অবস্থা। কুমারঘাট কৈলাসহরের যে রাস্তা, এইসব রাস্তাগুলো খুব ভালো হয়েছে ওনারা বলছেন। এটা তো ঠিকই, এটা বলতেই পারে, যেটা আপনাদেরও জানা, এই হাইওয়ে যখন স্যাংশন হয়েছে, এটা ইউপিএ সরকারের সময় কিন্তু মঞ্জুরিটা হয়েছে, এবং এটা 2014-তে প্রথম বিজেপি সরকার আসার পর ইচ্ছাকৃত ভাবে সেই অর্থটা কিন্তু বরাদ্দ করে, ইচ্ছাকৃত ভাবেই করে, এবং সেই কাজগুলো হচ্ছে। ওরা বললে কি হবে, কিন্তু গ্রামের মানুষের সেটা জানে। এই যে কুমারঘাটের রাস্তা, ব্রহ্মনগর, কমলপুর হয়ে আগরতলা রাস্তা, এগুলো কোন সময় স্যাংশন হয়েছে সেটা পাবলিক হয়ে যাবে। এগুলো বলে তো মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। এগুলো তো হয়েছে, কিন্তু 14-তে আসার পর, মোদী সরকার আসার পরে তো সেগুলোকে বামফ্রন্ট সরকারকে যাতে কাজ না করতে পারে তার জন্য একটা অর্থনৈতিক অবরোধ সেখানে তৈরি করা হয়েছে। কৃষ্ণবাবু, মানুষের অভিযোগ আপনাদের প্রতি যে আপনাদের বিশেষ করে বামফ্রন্টের 59 জেলায় বামফ্রন্ট নেতৃত্বদের কোনো জনসংযোগ নেই এখন, আর মানুষের সুখ দুঃখে আপনাদের কাছে পায় না। তো আপনারা ঘরে বসে রাজনীতি করছেন বলেই মানুষ অভিযোগ করে। এটা আপনি মানেন কিনা, আর যদি মানেন তাহলে কি ভাবছেন আপনারা আগামী দিনের রাজনীতির জন্য? হ্যাঁ, জনসংযোগ যদি আমাদের নাই থাকে তাহলে আজকে পঞ্চায়েত নির্বাচনে এত প্রার্থী আমরা কোথা থেকে দেব? আমরা যে প্রার্থী দিয়েছি, হ্যাঁ, কিছু আমাদের প্রার্থীদেরকে জোর করে তারা উগ্র করিয়েছে, বা আজকে যে আমরা প্রচারটা করছি, এটা কোথা থেকে হবে? জনসংযোগ না থাকলে তো আমরা করতে পারতাম। আর ঘরে বসে কি আমরা তো 2018-র 3 তারিখের পর থেকে আমরা মাঠে আছি, আমরা মাঠে থেকে সেখানে কাজ করছি প্রতিটা বিষয়। যেমন গতকালকে আমি বলছি, আমাদের গতকালকে আমরা একটা মিটিং করেছিলাম গৌরনগর একটা ওয়ার্ডে। মিটিং উপর রাত্রি প্রায় 12টা-1টা নাগাদ আমাদের এক সমর্থকের বাড়িতে গিয়ে তার বাড়ির দরজা ভেঙে, উনি যে ঘরে বৃদ্ধ মানুষ, তার বাড়ির দরজা গাও দিয়ে সেখানে কয়েকটা, আমি নিজেও সচক্ষে দেখে এসেছি, উনি যখন উঠলেন ঘুম থেকে, যে কিসের শব্দ, কে কে, তখন ওরা পালিয়ে গেছে। এগুলো তো করছেও। এগুলো যদি জনসংযোগ, যে কথাটা আপনি বললেন, জনসংযোগ যদি আমাদের না থাকে আমাদের এই জেলার মধ্যে, তাহলে আমরা এতটা নির্বাচনে কিভাবে লড়লাম, বা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী কিভাবে দিই? এটা তো আমরা করছি, আমাদের পার্টির যে নিয়ম আছে, বিভিন্ন সংগঠন আছে, আমাদের প্রতিনিয়ত সেখানে কাজ করছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে প্রকাশ্য সভাগুলির মধ্যে এখনো সবাই আসতে ভয় পাচ্ছে। কারণ যে আসে, ধরুন একটা পরিবহন শুরু, তার গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে, কেউ দোকান ব্যবসা করছে, তার দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন ভাবে অর্থনৈতিক ভাবে একটা আক্রমণ প্রতিটা মানুষের মধ্যে একটা হুমকির মধ্যে হচ্ছে, ভয়ভীতির মধ্যে হচ্ছে। তারপরেও কিন্তু মানুষ আসছে, মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও তাদের বাড়িতে যাই, কথা বলি, বিভিন্ন সমস্যা হলে পরে তাদেরকে আমরা কথা বলি। জনসংযোগ নেই, কথাটা তো ঠিক নয়। জনসংযোগ না থাকলে আমরা এই পঞ্চায়েতে কিভাবে এত আসনে আমরা লড়তে পারবো? কৃষ্ণবাবু, আপনাদের সম্পর্কে এটাও বলা হয় 25 বছর আপনারা রাজত্বে ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের ত্যাগ করে যারা বিজেপিতে
অংশগ্রহণ করেছে বা বিজেপি দলে গিয়ে যোগদান করেছে, সেই সব সমর্থকরা বা কর্মীরা বা নেতৃত্বরাও যখন বিজেপির প্রতি কোনো ক্ষোভ হচ্ছে, শাসক দলের প্রতি ক্ষোভ হচ্ছে, তারা ফিরে এসে কংগ্রেসে ঝুঁকছে। এটা গোটা রাজ্যেই লক্ষ্য করা যাচ্ছে। 59 জেলাতেও কিন্তু এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে আপনাদের দলে ফিরে আসছে না, সেখানে বিজেপি হয়ে বা শাসক দল হয়ে ফিরে এসে কংগ্রেসে ঝুঁকছে। তাতে কংগ্রেসের গেইন হচ্ছে বলে অনেকেই মনে করছেন, বিশেষ করে কৈলাস শহরে। আপনারা অবগত আছেন ব্যাপারটায়? না, এটা কথাটা ঠিক নয়। এটা হলো আপনাদের একদিকে হচ্ছে কংগ্রেসকে একটু প্রচারের মাধ্যমে নিয়ে আসা। প্র্যাকটিক্যালি যেমন গত কিছুদিন আগে আমাদের কুমারঘাট ব্লকে অর্থাৎ দুধপুর গ্রাম পঞ্চায়েত, এখানে প্রায় 17 পরিবার আমাদের সাথে এসছে বিজেপি থেকে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসছে। অনেকটা আমরা প্রচার আনি এই কারণে, প্রচার আনলে পরে তার ব্যক্তিগত কিছু সমস্যা হয়। কংগ্রেসে আসছে কথাটা ঠিক নয়। আমাদের বিজেপি থেকে অনেক লোক আমাদের সাথে আসছে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে আসছে, কেউ আমাদের সাথে যোগাযোগ করছে, বিভিন্নভাবে যোগাযোগ রাখছেন। এই পঞ্চায়েত নির্বাচনে একটা বিরাট অংশ বিজেপি সমর্থক, যারা এর মধ্যে মোটামুটি এত ভালো বা বুঝে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করছে। আচ্ছা, কংগ্রেসের দখলে থাকা যে পঞ্চায়েতগুলো ছিল, এখন সেগুলোর কি হাল এই মুহূর্তে? বিগত 5 বছর সেগুলোর কি হাল ছিল? কংগ্রেসের পঞ্চায়েত ক্ষমতা আমাদের গৌরনগর ব্লকে ছিল, এবং ওরা ভালোই কাজ করেছে, যার জন্য এই পঞ্চায়েত নির্বাচনে দেখবেন গৌরনগর পঞ্চায়েত একটা ভালো রেজাল্ট আমরা আশা করি, এবং সমিতিটা আমাদের দখলে আসা খুবই সম্ভব, যেহেতু আমরা যোগ করেছি ভালো সম্ভাবনা। গৌরনগর ব্লকে আপনাদের প্রচার কম, কংগ্রেস এবং বিজেপির প্রচার বেশি, এই অভিযোগ রয়েছে, মানুষ বলছে। আমাদের প্রচার তো প্রতিদিনই চলছে, প্রতিদিন প্রোগ্রাম চলছে, আমরা প্রচার করছি সেখানে। আজকেও 4-5টা প্রোগ্রাম ছিল, আগামীকালকে আছে, 5 তারিখ অবধি আছে। এগুলো তো বিভিন্ন ভাবে প্রচারও হয়, প্রোগ্রাম গুলো আমরা করছি। প্রচার কম তো না, আমাদের প্রার্থী দাঁড় করেছে, আমরা কি প্রচার করবো না? কৃষ্ণবাবু, 10টি আসনে তিপ্রামথাও লড়াই করছে আপনাদের 59 জেলায়, খুব সম্ভবত 10টি আসনে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে। আমি জেলা পরিষদ না পঞ্চায়েত সমিতি না গ্রাম, সব মিলিয়ে 10টি আসনে লড়াই করছে তিপ্রামথা। তো তিপ্রামথার নিয়ে আপনারা কতটা? তিপ্রামথা এখানে কোনো ফ্যাক্টর, তিপ্রামথা এখানে কোনো ফ্যাক্টরি আর করিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে কোনো ফ্যাক্টর নেই। ওকে, মানে তিপ্রামথার এর সঙ্গে এই মুহূর্তে যেহেতু শাসক দলে রয়েছে তিপ্রামথা, শাসক দলের এখন একই সঙ্গে আমরা কিছু কিছু আসনে দেখেছি বন্ধুত্বপূর্ণ লড়াই তিপ্রামথা এবং বিজেপির মধ্যেও হচ্ছে, যেখানে বিরোধী প্রার্থী। বন্ধুত্বপূর্ণ আমাদের এই জেলাতে সব ত্রিপুরামথা সম্পূর্ণ এককভাবে বন্ধুত্বপূর্ণ লড়াই করছে, বিজেপির সাথে তাদের কোনো ভাষণ হবে। ওকে, আমার অনুষ্ঠানে খুব বেশি সময় নেই কৃষ্ণেন্দু বাবু, ছোট্ট করে জানবো আপনার কাছে যে এই মুহূর্তে 59 জেলার গ্রাম এবং গ্রামবাসীরা যারা এবার ভোটার, গণদেবতা যারা, তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চাহিদা কি? তাদের কি প্রয়োজন বলে আপনি মনে করেন? তাদের চাহিদা একটাই, এখন গ্রামে গঞ্জে বিশেষ করে গরিব মানুষের কর্মসংস্থান, যেটা আমরা বামফ্রন্টের সময় চালু হয়েছিল রেগা, এবং আমাদের সময়ে প্রতি বছর 90 থেকে 95 দিন আমরা শ্রম দিবসের কাজ হতো, এখন 30 থেকে 35 দিন বছরে কাজ হচ্ছে, এবং যারাও কিছু কাজ করছে সেই কাজের পেমেন্ট কবে পাবে নিশ্চয়তা, এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে বিজেপি যারা মেম্বার আছেন, প্রধান আছেন বা তাদের সমর্থকরা আছেন, তাদের দেখা যাচ্ছে যে বছরে
90 দিন 95 দিন সমতুল্য সরকার। এই মুহূর্তে মূল যে বিষয় গ্রামীণ মানুষের বা আমাদের চা বাগান এলাকাগুলোর মধ্যে, আপনি বলছেন এখানে স্বজন পোষণ হচ্ছে, তাহলে এখানে দলবাজি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সম্পূর্ণ 100% দলবাজি। এবং বাছাই করে যারা বিরোধী দল করে তাদেরকে কাজে পর্যন্ত নেওয়া হয় না। এটা নিয়ে আমরা ব্লকের পিডিও ডিএম এর কাছে আমরা কয়েকবার এই বিষয়গুলো আমরা জানিয়েছি। দলবাজি চূড়ান্ত, টোটালি। ওকে, কর্মসংস্থান প্রয়োজন, মানুষের বিভিন্ন কাজ প্রয়োজন, এছাড়া আর কি প্রয়োজন বলে মনে করেন? মানে কিসের নিরিখে মানুষ ভোট দেবেন এবার? হ্যাঁ, তারপরে যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের চাকরি বাকরির অবস্থা, চাকরি তো নেই, গভর্নমেন্ট চাকরি, এটা হচ্ছে একটা দিক। হচ্ছে যারা দিনমজুর তাদের রেগার কর্মসংস্থান, এটা নেই। গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, এবং বিশেষ করে যারা কৃষকদের যে জমিগুলো আছে সেই জমি সংস্কার করা বা পানীয় জল নিষ্কাশনের জন্য কোনো কাজ সেখানে করা হচ্ছে। এরপর বিভিন্ন আমাদের জানেন যে কৈলাসহর এলাকাটা বা কুমারঘাট এলাকা ফ্লাড এফেক্টেড, নদীর ভাঙন, যে ভাঙন রোধ করার জন্য 2018 পর থেকে আজ অব্দি কোনো পদক্ষেপই সেখানে নেওয়া। এবং এই গত প্রতি বর্ষণে বিভিন্ন পঞ্চায়েত এলাকা, যেমন আমাদের কাউলিপুরা, জলাই, এদিকে কুমারঘাট এলাকার মতো আছে, আমাদের শ্রীরামপুর এলাকা আছে, সেখানে অনেক বাড়িঘর আজকে নদীর ভাঙনে তাদের বাড়িঘর পর্যন্ত চলে গেছে। পুলিশ সংস্কারের জন্য কোন উদ্যোগ সেখানে নেওয়া হয়, এই অবস্থাগুলো চলছে। গ্রামের মানুষ প্রচন্ডভাবে অতিষ্ঠ। একটা কথাই বলছি, ত্রিপুরা রাজ্যের মানুষ এই ডাবল ইঞ্জিন, এখন তো ট্রিপল ইঞ্জিনের সরকার, এই সরকারের মানুষ অতিষ্ঠ। মানুষ ভয়ে কথা বলতে পারছেন না। একটি অংশকে সেখানে তারা ব্যবহার করে বিভিন্ন সেখানে মানুষকে ভয়ভীতি দেখানো, বিভিন্নভাবে তার রুজি রোজগারের উপর আক্রমণ, এইগুলি করেই সেখানে চলছে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং এটা ঠিক, এই এখনো অব্দি আমাদের জেলায় সমস্ত কিছু কাটিয়ে যদি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে এই ভোটের কাউন্টিং পর্যন্ত আমরা সুন্দরভাবে করতে পারি, প্রশাসন যদি সেভাবে নিরপেক্ষ ভূমিকা প্রদান করেন, তাহলে পরে আমাদের জেলায় এই ত্রিস্তর পঞ্চায়েতে আমাদের ইন্ডিয়া জোট একটা ভালো ফল করবে। বিজেপি শাসক দল বিজেপি বলছে যে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে। ওনাদের দাবি যে সবকা সাথ সবকা বিকাশ ওনারা করেছেন এবং বিভিন্ন সুন্দর। আমি ওদের কথাটা, সবকা সাথ সবকা বিকাশ কথাটা আমি মানলাম, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এতই যদি তোমরা উন্নয়ন করে, এতই যদি সবকা সাথ সবকা বিকাশ হয়ে থাকে, এবং তার জন্য মানুষ রেকর্ড ভোটে, লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়ী করেছে, তাহলে পরে এত ভয় কেন? মানুষকে, ভোটারদেরকে এত ভয় কেন পাচ্ছে? কেন প্রার্থী পদ দেওয়ার পর সেখানে প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে প্রার্থী পদ প্রত্যাহার করা হচ্ছে? আমাদের প্রচার বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে। কুমারঘাটে কয়েকটা জায়গায় হয়েছে, আমাদের চণ্ডীপুরে হয়েছে। কেন এগুলো কেন হবে? এগুলো তো হওয়ার কথা নয়। মানুষ উন্নয়নের দিকে ভোট দেবে, সুন্দর কথা, কিন্তু ভয়টা কেন? ওকে, কৃষ্ণবাবু, আপনার ভয়টা কেন অবশ্যই যিনি জবাব দিতে পারতেন উনি আজ অনুষ্ঠানে আমাদের সঙ্গে নেই। আমি দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে, উনি থাকলে নিশ্চয়ই ভালো হতো, আপনার কথাগুলো জবাব দিতে পারতো। কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে অ্যাভারেজ কথা, গোটা রাজ্যের বিজেপি নেতৃত্বরা যেগুলো বলছেন, আমি সেই কথাগুলো আপনার থেকেও জানার চেষ্টা করছি, আপনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। কারণ আজ আমাদের সঙ্গে মন্ডল সভাপতি, ঊনকোটি জেলার মন্ডল সভাপতি, সেখানে কৈলাসহর মন্ডল সভাপতি, কৈলাসহর থেকে থাকার কথা ছিল সিদ্ধার্থ দত্তর, উনি কথা দিয়েছিলেন এবং আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু উনি কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই জানিয়ে দেন যে উনি প্রচারে রয়েছেন, উনি আমাদের সঙ্গে থাকতে পারবেন না, অনুষ্ঠান করতে পারবেন না। তাই আমরা আজ শুধু সিপিআইএম নেতৃত্ব কৃষ্ণেন্দু চৌধুরীর সঙ্গে কথা বলছি। কৃষ্ণেন্দু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আপনি যে কথাটা আমরা বলছিলাম যে
এখন তো শাসক দলের ওনারা বলছেন যে মানুষ ওনাদের পক্ষে আছেন এবং আপনাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দল প্রত্যাখ্যান করেছে, কারণ আপনাদের সময়ে, বিশেষ করে বামফ্রন্টের সময়ে সেই 25 বছর যেভাবে স্বজন পোষণ এবং দুর্নীতি করা হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে, তার জন্য মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন এবং মানুষ যেভাবে বিজেপিকে লোকসভায় রেকর্ড ভোটে জয়ী করেছে, ঠিক একইভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা প্রার্থী দেবার মতো লোক পাননি, তার জন্য 71% গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। বাকি যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানেও বিপুল ভোটে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে ওনারা আশাবাদী। সবার ভোট পশ্চিম ত্রিপুরা এবং আমাদের পূর্ব ত্রিপুরা ভোট কিভাবে হয়েছে তা আপনারাই ভালো করে জানেন। পাবলিক যারা ভোটার প্রত্যক্ষ করেছেন, এটা বলার অপেক্ষা রাখেন। এবং বিজেপি যে কথাটা বলছে, আমি আগেও বলেছি সেই কথাটা, উন্নয়ন। হ্যাঁ, আমরাও বলছি উন্নয়নের নিরিখে ভোট হবে। সেই উন্নয়ন যদি তারা করেই থাকে, আমি আবার রিপিট করছি কথাটা, মানুষকে যেন, ভোটারদেরকে যেন তারা ভয় পাচ্ছে। কারণ তারা ভালো করে জানে ফ্রি ফেয়ার ইলেকশন হলে পরে আমাদের এই জেলার কথাই বলছি, 3টা ব্লকের একটা ব্লকও তারা দখল করতে পারবে। এমনকি জেলা পরিষদ সব একটা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিজেপি সেখানে পাওয়ার সম্ভাবনা নেই। মানুষ, সাধারণ মানুষ এখন সেই কথাগুলো বলছে। এই ভয়ের জন্য তো আজকে তারা সন্ত্রাসগুলো করছে। হ্যাঁ, 25 বছর বামফ্রন্ট ছিল, সেখানে সমস্ত মানুষকে, বিভিন্ন দলকে তারা প্রার্থী দিয়েছেন। আমরা কাউকে বাধা দেইনি। আমরা বলেছি ঠিক আছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আজকের মানুষ এই কথাগুলো বলছে যে এরকম তো আমরা আগে দেখিনি। 2014 সালে 980টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামপন্থী প্রার্থীরা জয়ী হয়েছিলেন। 980টি আসন, এটা একটু টালি করে দেখুন। 19 এবং এই বর্তমান 24-এর ইলেকশন। চলুন, তার মানে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ইতিহাসটা আমাদের রাজ্যে পুরনোই, কৃষ্ণেন্দু বাবু। চলুন, অসংখ্য, হ্যাঁ বলুন। হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের সময় হয়েছে, কিন্তু আমরা মানুষকে ভয় ভীতি দেখিয়ে বলতে পারবে না যে নমিনেশন প্রত্যাহার। হ্যাঁ, কোনো জায়গায় প্রার্থী দিতে পারেনি, এটা আলাদা, কিন্তু এইভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে আমরা দিতে পারি। এবং এটা পার্সেন্টেজ, এর আগে 94%, এবার হলো 71%। এবং খুদ আগরতলায় তো আপনারাই দেখেছেন, আমাদের ডুবলি বিভিন্ন এলাকার ব্লকগুলো, সেখানে প্রার্থী, আমাদের একজন জেলা পরিষদ সদস্য, যে জেলা পরিষদের নমিনেশন দিয়ে বাদল ছিল, তাকে শহীদ হতে হচ্ছে। তারা কিসের মুখ জোড়া দেবে? মুখ জোড়া দেওয়ার মতো কোনো বক্তব্য আছে? আসলে তারা মানুষকে ভয় পায়, এই ভয় দেখেই তারা এই কাজগুলো করছে। এটা ঠিক, রাজ্যের মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে এবং মানুষ এখন সামনের দিকে এই বিষয়টা বেশি দিন চলবে। ওকে, অসংখ্য ধন্যবাদ কৃষ্ণেন্দু বাবু আজ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আজ আপনাকে পেলাম আমরা, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। আজকের জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং লো ভোল্টেজের কারণে হাঁসফাঁস অবস্থা কৈলাসহর সহ 59 জেলার সিংহভাগ অংশের মানুষের, এমনটাই অভিযোগ শোনা যায়। তাছাড়া বর্ষার এই মরশুমে গ্রামীণ রাস্তাগুলো চলার অযোগ্য হয়ে পড়ে। পানীয় জলের সমস্যা তো রয়েছে। জীবন জীবিকার সাথে যুক্ত নানান সমস্যাকে সঙ্গে নিয়ে জেলার মানুষ কার পক্ষে পঞ্চায়েত নির্বাচনের রায় দেয় তা অবশ্য 12ই আগস্ট জানা যাবে। আপাতত মানুষের মন জয় করতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল, শাসক বিরোধী দুই দলই তাই এই মুহূর্তে ব্যস্ত প্রচারে। আমরা নজর রাখছি সেই দিকে। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।